ধান শুকানো ও সংগ্রহে ব্যস্ত হাওর অঞ্চল শর্তের চাপে সরকারি ধান চাল সংগ্রহের সুফল পাচ্ছে না কৃষক। ক্ষতির সরকারি হিসাবের সাথে একমত না ক্ষতিগ্রস্তরা। নেত্রকোনায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে র্যাব। এবং ইউরোপের স্বপ্নে দালালের খপ্পরে সর্বশান্ত মানুষ, নির্যাতনে ভিডিও পাঠিয়ে আদায় হচ্ছে মুক্তিপণ। লিবিয়ায় নিয়ন্ত্রিত হচ্ছে সিন্ডিকেট। সিলেটে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হাসপাতালে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছে সিলেট সিটি কর্পোরেশন সিসিক। নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে সিসিক। সকালে হাম রোগীদের চিকিৎসা সেবা পরিদর্শনে গিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্জ্য ব্যবস্থাপনা শাখায় জনবল সংকট থাকলেও হামের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত হাসপাতালের ভেতরে আবর্জনা অপসারণের পাশাপাশি আশেপাশে ঝোপঝাড়ও পরিষ্কার করা হবে। পরিদর্শনের সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, ওসমানীতে 10টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট চালুর পর রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালের অতিরিক্ত 6 থেকে 7টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট চালু করা হয়েছে। টিকাদান কার্যক্রমের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। দায়িত্ব এড়াতে হাম রোগীর সংখ্যা কম দেখানোর পাশাপাশি আইসোলেশন ইউনিট চালু করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এমন সংবাদ ডিবিসি নিউজে প্রচারের পর ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এতে মোট 54 জন শিশু চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি শিশুদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে ওষুধ, ইনজেকশন কিংবা স্যালাইন কোনো কিছুই সরবরাহ করা হচ্ছে না। প্রয়োজনীয় সবকিছু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে তাদের। এদিকে নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হলেও রোগীর চাপ বেড়ে যাওয়ায় একটি বেডে 2 থেকে 3 জন করে রোগী রাখা হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে স্বজনদের মধ্যে ভোগান্তি বাড়ার পাশাপাশি ক্ষোভ ও উদ্বেগও বাড়ছে। আমরা আশা করতেছি, যেহেতু হামের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে গত এপ্রিলের 20 তারিখ থেকে, আর হামের ভ্যাকসিন দেওয়ার পরেও তার অ্যান্টিবডি তৈরি হতে ইউজুয়ালি 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আমরা আশা করতেছি খুব দ্রুতই হামের প্রকোপটা কমে আসবে, যেহেতু আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। রোদের হাসিতে হাওর অঞ্চলে কৃষকের মুখে হাসি। পুরোদমে ধান শুকানো এবং সংগ্রহে ব্যস্ত তারা। তবে শর্তের বেড়াজালে সরকারিভাবে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছেন না বেশিরভাগ কৃষক। সরকারি হিসেবে ফসলের যে ক্ষতি নিরূপণ করা হয়েছে তা মানতে নারাজ কৃষক। তাদের দাবি, প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি। রোদের আলোয় কৃষকের আলো, ক্ষতি পিছনে ফেলে এখন ফসল বাঁচানোর লড়াই। মাঠ খলায় ধান শুকানো ও সংগ্রহে ব্যস্ত সুনামগঞ্জের কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার 20,160 হেক্টর ফসলি জমি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত, আর চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত 16,401 হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। কৃষকের দাবি, প্রকৃত ক্ষতি আরও বেশি। পানি বাড়ে আবার টানি টানতে টানতে নৌকাও নাই, এটা কোনো ফোরা নৌকা আনি এখন না তো এবার নৌকা নিয়ে গেছে, আবার বালতি টেনে আনি ধান আনারও কোনো আমরা আর অস্তিত্ব রয়েছে না। তখন আশা বাধ্যই আমরা যদি উকাইতাম পারি তে বাল বাচ্চা লইয়া খাইমু, আর না হলে হলেই ধান। নতুন করে বৃষ্টিপাত না হওয়া এবং রোদের দেখা মেলায় স্বস্তিতে কিশোরগঞ্জের কৃষক। তবে ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলেও বিক্রি করতে পারছেন না তারা। সরকার আগাম সংগ্রহ শুরু করলেও সুফল পাচ্ছে না বেশিরভাগ কৃষক। এছাড়া বাজারে ক্রেতার অভাব ও সরকারি গুদামের কঠোর শর্তের চাপে তারা কম দামে দালালের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। নেত্রকোনার হাওড় অঞ্চল সহ 10 উপজেলার পানি কমতে শুরু করলেও ধান নিয়ে বিপাকে কৃষক। শুকাতে না পারায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের সুফল পাচ্ছে না তারা। প্রাথমিক হিসেবে জেলায় 69,698 কৃষকের 313 কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত। হবিগঞ্জে 67% ধান এখনও মাঠে পড়ে আছে, যা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। শর্তের বেড়াজালে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছে না কৃষক। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমান উল্লাহ সাগর স্থানীয় একটি মহিলা কওমি মাদ্রাসা পরিচালক ও শিক্ষক। শিশুটির পরিবারের অভিযোগ, আমান উল্লাহ সাগর গত বছরের নভেম্বরে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল অভিযোগ তাদের। দীর্ঘদিন পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এরপর পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় শিশুটি কয়েক মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। এরপর থেকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর পলাতক ছিলেন। তবে অজ্ঞাত স্থান থেকে তিনি ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষার দাবি জানান। অবশেষে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সবাইকে। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের উপর হামলা এবং তার পরবর্তীতে যৌথ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব। সকালে র্যাব ১১ কার্যালয়ের সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানায় র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর অধিনায়ক AHM সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা ও ৩ জনকে কুপিয়ে আহত করার পর ঘটনার পর থেকেই সদর উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রাতে দেওবাহগ নূর মসজিদ এলাকায় একটি ৬ তলা ও একটি ২ তলা বাড়িতে অভিযান চালায় র্যাব। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এখানে কিশোর গ্যাং, মাদক সন্ত্রাস, অস্ত্রধারী সন্ত্রাসীদের একটা আখড়ায় পরিণত হয়েছিল। মাসদাইরের যে বিভিন্ন মাদক স্পট রয়েছে সেই স্পটগুলোতে অভিযান পরিচালনা করে আমরা ১৩ জন মাদকের সাথে রিলেটেড কিশোর গ্যাং এবং আরও অন্যান্য অপরাধের সাথে সংশ্লিষ্ট ১৩ জনকে আমরা গ্রেপ্তার করেছি। নড়াইলে খালার বাড়িতে বেড়াতে গিয়ে হত্যার শিকার হয়েছেন খাদিজা আক্তার চাঁদনী নামে এক গৃহবধূ। মঙ্গলবার রাতে সদরের বহিরগ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্বামী সাকিবকে নিয়ে সোমবার খালার বাড়িতে বেড়াতে যান চাঁদনী। সাকিব মাদকাসক্ত হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সাকিব। স্বজনেরা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সাকিবকে আটক ও হত্যায় ব্যবহৃত বটিসহ অন্যান্য আলামত জব্দ করেছে পুলিশ। জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে ৬০ দিনের মজুত সক্ষমতা তৈরির সিদ্ধান্ত ৬ বছরেও বাস্তবায়ন করেনি বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল। তেল বিতরণ কোম্পানিগুলোর অদূরদর্শিতার কারণে সারা দেশে সৃষ্টি হয়েছিল অরাজকতা। অভিযোগ রয়েছে, জ্বালানি তেলের ধারণ ক্ষমতা বাড়াতে বিনিয়োগের চেয়ে ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণে আগ্রহী তেল বিতরণ কোম্পানিগুলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি তেলের মজুত নেমে আসে তলানিতে। এরপর সারা দেশে রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত বিতরণ প্রতিষ্ঠানগুলোর অদক্ষতায় অস্থিরতা সৃষ্টি হয় পুরো জ্বালানি খাতে। তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিই জ্বালানি তেল সংকটের মূল কারণ ছিল, জানান খোদ মন্ত্রী। আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। এখানে যে বেঙ্গলে যে ফ্যামিন হয়েছিল, সেখানে বলেছে যে এটা মোস্টলি হয়েছিল ডেলিভারির জন্য, সাপ্লাইয়ের জন্য হয়েছিল। 2020 সালে করোনা মহামারীর সময় তেলের দাম $30 নিচে নেমে এসেছিল। তখন কম দামে তেল কেনা ও আপৎকালীন সময়ের জন্য ৬০ দিনের মজুত সক্ষমতার সিদ্ধান্ত হয়। বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি গত ৬ বছরও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। এদিকে তেল বিতরণ কোম্পানিগুলোর কাছে লভ্যাংশের অর্থ আছে 7 থেকে 10 হাজার কোটি টাকা। ব্যাংকে রেখে গত অর্থ বছরে প্রতিটি কোম্পানির 500 কোটি টাকার বেশি লাভ করেছে, কিন্তু তেল মজুতের সক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। 12,000 মেট্রিক টনের একটা ডিজেল আমরা আরও বাড়াতে চাচ্ছি, আর অকটেনের ক্যাপাসিটি আরও 5,000 বাড়ানোর বিষয়ে কাজ করে যাচ্ছে। টিম ওয়ার্ক করুক, একটা ভালো অ্যাটমসফিয়ারে কাজ করুক, নিয়মতান্ত্রিকভাবে যেন সব কিছু হয়,
অনিয়ম যেন কোনো কিছুর মধ্যে না থাকে। আমি জিরো টলারেন্স নিয়ে কাজ করতেছি। মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রকল্পের আওতায় 1,28,000 টন তেল মজুতের ট্যাঙ্ক করা হয়েছে। প্রকল্প চালু না হওয়ায় 2 বছর ধরে অলস পড়ে আছে এসপিএম। দেশে প্রতি বছর 70 লাখ টনের বেশি জ্বালানি তেল ব্যবহার হয়। আগামী 5 বছরে এই চাহিদা 1 কোটি টনের বেশি হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশে কমপক্ষে 90 দিনের তেলের মজুত থাকা দরকার। মজুত ক্যাপাসিটিটা বাড়াতে হবে। মহেশখালীতে এসপিএম প্রজেক্ট যেটা হয়েছে সেখানে কিন্তু প্রায় 2 লাখ টনের কাছাকাছি স্টোরেজ আছে, সেগুলো কিন্তু এখনও খালি। সরকার উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি এই ক্যাপাসিটিটাকে ব্যবহার করতে পারে। আপৎকালীন সময়ের জন্য জ্বালানি তেলের মজুতের বিষয়ে বিপিসি সহ তেল বিতরণ কোম্পানিগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অপরিশোধিত তেলের সংকট কেটে যাওয়া আগামী শুক্রবার উৎপাদনে ফিরবে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সকালে চট্টগ্রামে এলপি গ্যাস লিমিটেড ও ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান। এলপি গ্যাস লিমিটেডের বর্তমান সক্ষমতা 3 গুণ বাড়ানোর বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। জ্বালানি তেলের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সকালে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ এমটি নিনেমিয়া কুতুবদিয়ায় এসে পৌঁছায়। এর ফলে ইস্টার্ন রিফাইনারি শুক্রবার থেকে পুরো দমে উৎপাদন শুরু করতে পারবে। ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে গেল 14 এপ্রিল থেকে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ। মজুর সক্ষমতা বাড়ানোর ব্যাপারটা এখন এইটা একটা আমাদের অন্যতম প্রায়োরিটি। আমরা ইনস্ট্রাক্টেড হয়েছি এবং আমরা নিজেরাও এটা ব্যাপারে একমত এবং কাজ করছি যে আমরা কমপক্ষে 3 মাসে মজুত করব। ল্যান্ড বেসড এলপিজি টার্মিনাল করার একটা জায়গা সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। ওটার জন্য এলএনজি এবং এলপিজি দুটো একসাথে একীভূতভাবে তারা কাজ এগিয়ে নেয়, এটা ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। আমানত ফেরত ও হেয়ার কাট বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করছেন একীভূত 5 ব্যাংকের ক্ষুব্ধ আমানতকারীরা। নগরীর নিউ মার্কেট থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাত্রা করেন তারা। পথে কোতোয়ালি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। আমানতকারীদের অভিযোগ, একীভূত হওয়া 5 ব্যাংকে টাকা রেখে এখন বেকায়দায় তারা। টাকা তুলতে না পারার পাশাপাশি হেয়ার কাটের নামে তাদের মূলধন থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন আন্দোলনের পরও কোনো সমস্যার সুরাহা করছে না সংশ্লিষ্ট ব্যাংক বা মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জেলেদেরও কৃষক কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে রাঙামাটি বিএফটিসি আয়োজিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মৎস্যশিল্পীর বিকাশে তাই সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। কাপ্তাই হ্রদে মাছ কমে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। উৎপাদন কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেন কর্মকর্তাদের। আপনারাও কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বেন। মৎস্যের খামারি যারা মৎস্য যারা আহরণ করেন, কাজেই সেই জায়গা থেকে আপনারা কিন্তু ঋণ সুবিধাও পাবেন। আগামী দিনে এই দেশটিকে গড়ে তোলার ক্ষেত্রে সকলকেই দায়িত্বশীল হতে হবে। বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা জেলা অফিসের সামনে থেকে মিছিল নিয়ে সড়কের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বান্দরবানের স্বেচ্ছাসেবক দলের 1 নং সদস্য ফরহাদ হোসেন জিকো বিবাহিত এবং 2 সন্তানের জনক। ছাত্রদলের গঠনতন্ত্র ভেঙে তাকে আহ্বায়ক করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্য নিয়ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দাবি তাদের। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। গেল রবিবার সকালে বান্দরবান জেলা ছাত্রদলের 10 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষকদের নিয়ে অযাচিত ও অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে বিভাগটির শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি হয়। শিক্ষার্থীরা বলেন, শুধুমাত্র ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো দুঃখজনক ও নিন্দনীয়। ছাত্রদলকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা। তবে ছাত্রদলের নেতাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করেছে ছাত্র শিবির।